নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি ভোরে বাবা পার করেগা সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে ঝিলকে তো অনেক গয়না টয়না কিনে দিল, সেলফিও নিল, ওর বন্ধুদেরকে বলল লাল বেনারসি কিনতে। তারপরে আবার বিউটি পার্লার থেকে লোকে হলো ঝিলকে সাজালো। তাও ঝিল এত ন্যাকাবোকা যে কিছুই বুঝতে পারছে না যে চৈতির সঙ্গে বিয়ে করবে বলে ঝিলকে সাজিয়ে গুজিয়ে আনছে। এগুলো একটা বোকা বোকা মনে হচ্ছে না থিমটা? আর তারপরেও যদি ঝিল যদি জানেই যে চৈতিকে বিয়ে করবে, তাহলেও ব্যাঙ্গালোর গেল না কেন? ব্যাঙ্গালোর চলেই যেতে পারতো। হ্যাঁ, ও তো ডিভোর্স, ও তো যে উপকার করেছিল সাক্ষর ট্রিটমেন্ট করে, সেটা তো চুকিয়ে দিয়েছে ডিভোর্সটা দিয়ে। আর যখন সাক্ষ্য ওকে নিজের থেকে নিতে গেল, ওকে ভালোবাসার কথা বলল, তারপরেও ঝিলের মনে কেন সন্দেহ আসছে যে চৈতিকে বিয়ে করবে? অদ্ভুত। আর ঝিলের বন্ধুরা এত বোকা যে ওরা বুঝতে পারছে না যে ওদেরকেও শাড়ি, ভালো ভালো শাড়ি উপহার দিল, কিসের জন্য দিল, আর সন্ধ্যেবেলায় কিসের জন্য আসতে বলেছে। আর ঝিলের যে ব্যাঙ্গালোর না যাওয়া, এটাও সবার কাছে লুকিয়ে রেখেছে। তো আমি বুঝতে পারছি না যে এরপরেও দর্শকরা কি করে কনফিউজ হবে। তো এরা তো জানেই যে সাক্ষ্য ঝিলকেই বিয়ে করবে। তো এই লেখিকা কি দেখাতে চাইছে, কে পরিচালনা করছে ভগবান জানে। এত ফালতু। আর তারপরে এক একটা এপিসোড যাচ্ছে এত স্লো। 2000 কবে থেকে আজ 10 দিন ধরে চলছে বিয়ে, সেই তড়িঘড়ি এখনও পর্যন্ত সেই ওই একই ট্র্যাকে আটকে আছে, না কিছু হচ্ছে। এইদিকে দেখা যাচ্ছে এই লেখিকা সিরিয়ালে পরকীয়াটা ঢুকবেই। এখানে দেখা যাচ্ছে যে প্রথমে বলছিল যে আমার একটাই ছেলে, প্রথমে দেখালো দেবোত্তম মজুমদারকে অরণ্য, যে দুটো ছেলে, তারপরে মাঝখানে দেবোত্তম হারিয়ে গেল অরণ্য, নিয়ে একটাই ছেলে বলতে লাগলো সাক্ষর মা। তারপরে আবার একটা ছেলে এলো, এখন আবার ওর প্রসঙ্গ উঠছে অনেকে একটা কোনো ডিভোর্সের মেয়ের সাথে সম্পর্ক আছে, এবারে ওকেই বিয়ে করবে, সেই জন্য বাড়ির লোক মেনে নিচ্ছে না। তারপরে এইখানে দেখা যাচ্ছে যে ছুটির ছেলে ঋষভের সাথে রিলেশনে আছে ভ্রমর, শতরূপার বড় মেয়ে। এবারে ছোটো মেয়েটাও ঋষভকেই চায়। মানে অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছে সিরিয়ালটাতে। আর এক একটা এপিসোড একদম এত স্লোলি যাচ্ছে যে বিরক্তিকর একদম। আর সাক্ষ্যও, হ্যাঁ, ছুটি যে কথাগুলো বললো, ছুটির কথাগুলো সত্যি খুব ভালোর মতন। ছুটি বলল যে একটা মেয়েকে সামনে রেখে তুমি আর একটা মেয়েকে বিয়ে করবে, এটা তুমি ঠিক করোনি। ও যদি চলেই গেছিলো তো তুমি আটকাতেই বা গেলে কেন? সত্যি কথা। আর ঝিল যদি জানেও যে চৈতিকে যখন বিয়ে করবে, ঝিলের এটাই মনে বিশ্বাস হচ্ছে, তাহলে ঝিল ব্যাঙ্গালোর থেকে ফিরলো কেন? ওকে তো ব্যাঙ্গালোরেই চলে যাওয়া উচিতটা ছিল। যাই হোক, সাক্ষর ঘরে এখন সবারই চলছে হাসি মজা। তারপরে আবার শতরূপার ছোটো মেয়ে, সে আবার বলছে যে সে যে ছেলেকে ভালোবাসে সেই ছেলে একদিন তার কাছেই ফিরে আসবে। অবশ্য বড় মেয়ে ভ্রমর বুঝতে পারছে কি ব্যাপার, হয়তো বলছে যে সব ভালোবাসার যুদ্ধতে নাকি সবই জায়েজ, সবই ঠিক। হ্যাঁ, যদি এইটাই হতো তাহলে ভালোবাসার জন্য লোকে মুখে অ্যাসিড ঢেলে দিত, ওইটাও ঠিক হতো। হ্যাঁ, ভালোবাসার জন্য খুনাখুনি হতো, তাহলে ওটাও ঠিক হতো। তো এইসব বাজে বাজে ডায়লগগুলো ওগুলো আগে চলতো, এখন আর এইসব আজে বাজে ডায়লগগুলো চলে না। আর কি জানি ভ্রমরকে আর ঋষভকে ঠিক থাকতে দিবে কি না এই শতরূপার ছোটো মেয়ে। শতরূপাও কম নয়, আর ওর মেয়েও। আর যাই হোক, ছুটি কিন্তু এত সব নেগেটিভের মধ্যেখানেও ছুটি খুব ভালো আছে। ছুটি গিফট দিল সাক্ষ্যকে, আর তারপরে সাক্ষর বইয়ের জন্যও হীরের হার এনেছে। এইসব হচ্ছে। তারপরে ওরা বলছে যে ঠিক আছে, এবারে তোরা নিচে যা, আমার বন্ধুরা আসবে অনেকক্ষণ থেকে। হ্যাঁ, আবার শতরূপার ছোটো মেয়ে বলছে যে যদি ঝিলরা থাকতো তো গান শোনা যেত। তখন সাক্ষ্য বলল যে ঝিল না থাকলেও ওর বন্ধুরা তো আছে, ওরা আসবে, তখন বলবি গান করতে ওদেরকে। তখন বলছে ভালোই হলো, চলে গেল ঝিল এখান থেকে। হ্যাঁ, মানে ওরা ঝিলকে যে পছন্দ করে না সেটা সব সময় বুঝায়, আর সেটা সাক্ষ্য শুনছে। তবে হ্যাঁ, ছুটি এত সবের মধ্যেও পজিটিভ আছে, ও ঝিলকে এখনও পছন্দ করে।
আর ছুটি কারু কাছে সেটা বললেও না যে ঝিল যায়নি আছে। আর এদিকে এইদিকে ঝিলের মায়েরও খুব দুঃখ। তারপরে ঝিলের মাকে যখন বলছে তুমি এমন মুখ গোমড়া করে আছো কেন, তো ঝিলের মা বললো যে কি করব, আমার মেয়েটা চলে গেল, ওই মেয়েটা আমার কত বল ভরসা ছিল তোমাকে বলে বোঝাতে পারবো না। তবে হ্যাঁ, যেই হোক ও চলে গেছে, ভালোই হয়েছে, এত সব চোখের সামনে দেখতো তোর কষ্ট হতো। হ্যাঁ, এইসবে বলছে থাক বড় বৌদি, আর এইসব কথা আমাকে বলো না, আমি তুমি বলবে তোমাদের ভালোও লাগবে না শুনতে, আর সেই জন্য আমাকে এইসব কথা বলতে এসো না। মানে ঝিলের মাও শুনিয়ে দিল। এদিকে দেখা যাচ্ছে যে তারপরে সাক্ষ্য বললে যে যাও তোমরা সব, আমার বন্ধুরা আসবে, অনেকক্ষণ থেকে ফোন করছে, ওদেরকে পাঠিয়ে দিও। নিয়ে তারপরে আর সাক্ষ্য কিন্তু হেঁয়ালি করেই কথা বলছে। তারপরে দেখা যাচ্ছে সিনে যে কুশ ওই ঢোল বাজাতে বাজাতে আসছে, নিয়ে তারপরে বলছে দেখেছো বড়দা কত সুন্দর। আর এইটাও দেখছি যে নিজের বাড়িতে নিজেই বর হয়ে ঢুকছে। হ্যাঁ, সবাই মিলে দাঁড়িয়ে আছে, নিয়ে বলছে দেখেছো বড়দা কত সুন্দরভাবে এইভাবে আমরা সব যাব, মানে বাজনা বাজাতে বাজাতে। তখন সাক্ষর বাবা বলল যে এইসব বাড়াবাড়িগুলো বন্ধ কর। হ্যাঁ, চারিদিকের হালাতটা ঠিক নয়, তোরা একটু বাড়াবাড়ি বন্ধ কর। তখন কিসের বাড়াবাড়ি, আমার ভাইপোর বিয়ে, তো বাড়াবাড়ি কিসের? বলছে প্রথম তো বিয়ে যদি হতো তাহলে বাড়াবাড়িটা করতিস, এটা তো আর প্রথম বিয়ে নয়। বলছে সাক্ষর মা বলছে তুমি কি বলছো, ওই বিয়েটাকে তুমি বিয়ে বলে মানো না কি? বলছে যখন হয়েছিল তখন বিয়ে বলে মানতেই হবে, তারপর ডিভোর্স যখন হয়েছিল তখন তো বিয়ে বলেই, ওইটা বিয়ে হয়েছিল তবেই না ডিভোর্সটা হলো, তবে তারই বেশি মানতে হবে। নিয়ে তারপরে বলছে যে এসব বস্তির পরিবেশ ভালো নেই, ঝিল চলে গেছে কিন্তু ঝিলের বন্ধুরা আছে, বস্তির লোকজন আসে, কখন কি হয়ে যাবে তার ঠিক নেই, এইসব বাড়াবাড়িগুলো তোরা বন্ধ কর। হ্যাঁ, তখন বলছে যে তুমি কেন খোলা মনে মেনে নিতে পারছো না এই বিয়েটাকে, চৈতিকে তুমি কেন মেনে নিতে পারছো না, যে আসছে তাকে মন থেকে একটু বরণ করো। তখন সাক্ষর বাবা বলল যে গেছে তাকে মন থেকে বিসর্জন করতে পারিনি, তো মন থেকে বরণ করব কি করে? তখন শতরূপা বলছে সে কি দাদা, আপনি কি ওই বিয়েটাকে এই ঝিলকে কি যোগ্য মনে করেন? সাক্ষর যোগ্য বউ হতে পারত। তখন সাক্ষর বাবা বলল যে তোমার কাছে যে যোগ্য সে আমার কাছে যোগ্য নাও হতে পারে, আর তোমার কাছে যে অযোগ্য সে আমার কাছে সুযোগ্যও হতে পারে। হ্যাঁ, শতরূপার থোতা মুখ ভোতা। তারপরে ছুটি এলো, বলছে চল চল আমিও রেডি হয়ে গেছে, তোরা আমাকে না নিয়ে যাচ্ছিলি নাকি? তো বলছে যে কী রে ছুটি, তুইও যাচ্ছিস নাকি বরযাত্রী? তো বলছে কী করবো বড়দা, আমি এখানে থেকে কী করবো, তার থেকে ঘুরেই আসি। হ্যাঁ, নিয়ে সে হলো। তারপরে হ্যাঁ, একটা কথা বলেছিল ভ্রমর, যে আগেকার দিনে বউরা বসে থাকতো বর আসতো, এখন উল্টো, এখন বর বসে থাকবে সেজে গুজে, বউ আসবে। সত্যি কথা, চৈতিদের কি এতটাও ক্ষমতা নেই নাকি? হ্যাঁ, কে যেন বললো যে ওরা বিয়ে বাড়ির একটা ঘর নিতে পারে। হ্যাঁ, ঝিলের বন্ধুরা বলল যে বিয়ে বাড়িতে তো আলাদা ঘর নিতে হবে, নিতে পারেনি, সেই জন্য বরের বাড়িতে এসে বিয়েটা হচ্ছে, এটাও ঠিক। নিয়ে তারপরে সাক্ষর বাবা বলতে লাগলো যে তোরা যা করছিস তাড়াতাড়ি কর। বলছে বাবা তুমি আজকে এসব কথা বলো না, আজ ওদেরকে এনজয় করতে দাও। তখন বলছে তোমাকে আমি চিনতে পারিনি, সাক্ষ্যকে বললো ওর বাবা, তুমি যখন বিদেশে থাকতে তোমার জন্য আমি একটা অন্য ধারণা করেছিলাম, কিন্তু এখন দেখছি এগুলো সব মিথ্যে, তোমাকে আমি চিনতেই পারিনি। নিয়ে এইসব এত সবের মধ্যেও সাক্ষর বাবার কথাগুলো খুব পজিটিভ, খুব ভালো। হ্যাঁ, এই সব কথা হলো। তারপর বলছে যে দাদা এখন তুই এসব কথা বলিস না, ওই শতরূপার যে হাজব্যান্ড সে বলছে চারিদিকে পরিবেশটা কিন্তু এসব কথা বলিস না। তখন আবার সাক্ষর মা বলছে বুঝাও, তো আমি তো বলে বলে থকে গেলাম, তোমরা এবার বুঝাও তোমার দাদাকে। এই সব ঘটনা তো হলো। তারপরে দেখা যাক, আবার বিয়েটা 2025-এ তো তার হবে বলে সম্ভব নেই, এখন বিয়ে হতে হতে তো নিশ্চয়ই আরও 6 মাস টানবে। এ তো হলো সিরিয়ালের কথা। বন্ধুরা আপনারা তো সিরিয়ালটা দেখছেনই, আমি আর কিছু বলবো না। তবে হ্যাঁ, যেভাবে এপিসোডগুলো স্লো চলছে, মনে হচ্ছে না যে বিয়েটা হবে। আগের সপ্তাহতেও বিয়েটা হতেও এখন অনেক দেরি। কে পরিচালনা করছে ভগবান জানে, সিনহা সাহেবের পরিচালনাই মনে হচ্ছে, নিশ্চয়ই এমনিভাবেই করেও। আর
লেখিকার কি জানে হাতে মাতে ব্যথা আছে নাকি, হ্যাঁ, যে লিখতেই পারছে না, একটা জিনিসকে গাজর 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 পুরো মানে 7 দিন ধরে ওই গাজর গাজরেই চলছে, বিয়ের অনুষ্ঠানেই চলছে, বিয়ের কিছু না। আর তারপরে ঝিলরা কখন আসে, তারপরে ওইখানেও আবার মণ্ডপও দেখবো, ওই ঝিলের ন্যাকামি, ঝিল চৈতির যুদ্ধ, বাকযুদ্ধ, সাক্ষ্য, সেইগুলো এনজয় করবে। আরে বাবা, এত হেয়ালি না করে বিয়েটাও দাও। তবে হ্যাঁ, এটাই যে হোক, যেমন যার এত কাণ্ড হওয়ার পরেও যেমন রাইটার দর্শকের ধৈর্যের পরীক্ষা না নেয়। কেন কি, এত কাণ্ড হওয়ার পরেও যদি চৈতির সাথে বিয়েটা হয়ে যায়, তাহলে সিরিয়ালটাই ফ্লপ, আর কেউ দেখবে না। কেন কি, যখন ওকে লাল বেনারসি পরতে পরা হয়েছে, ওকে খোঁপা বাঁধতে বলা হয়েছে, বউ খোঁপা, তখন তো বিয়েটা হওয়া উচিত নিশ্চয়ই ইয়ের সাথেই, ঝিলের সাথে। অবশ্য ঝিলের পরেও যে ঝিলের সাথে বিয়ে হলেও যে সাক্ষর ঝিলের জীবনটা মসৃণ হবে তা না, কারণ বাড়ির লোকেরা তো ওদের সম্পর্কটা ভাঙবার চেষ্টা করবেই। আর তার সঙ্গে চৈতিও আছে, হ্যাঁ, চৈতি তো আরও বেশি করে চেষ্টা করবে। আর তবে হ্যাঁ, এটাই চাইবো যে সাক্ষ্য যেমন ঝিলের পাশে শক্ত হয়ে থাকে, সব সময় থাকে, এইটাই। আর সাক্ষর বাবা তো এটাতে খুব খুশি হবে, আর সাক্ষর বাবা তো ঝিলের সাথেই আছে। আর ঝিল আবার ন্যাকামি করে লাস্টে আবার না বলে, না আপনি চৈতিকে বিয়ে করে নিন, আমি সেই শর্তেই এসেছিলাম, এইসব। আর সব থেকে বড় কথা, যখন সাক্ষ্য ঝিলকে ফিরিয়ে আনলো, বিয়ে সব কথাই বলল, তারপরেও ঝিল কি করে বুঝতে পারছে না যে চৈতিকে বিয়ে করবে, যখন অত হ্যাঁ, তারপর আবার বলছে গয়নাগুলো আমাকে পরতে দিয়েছে কেন? ও কি বলেছিল যে তুমি না পরতে চাইলে তখন তুমি এত গয়না কিনে দিয়েছি, না পরতে চাইলে আমার বউকে দিয়ে দিও, এই সব কথা বলেছিল। তো ঝিল এত সব বড়ও, ঝিল কি এতই বোকা যে মূর্খ, কি বুঝতেই পারছে না কোনো কিছু? যাই হোক, দর্শকরা এটাই চাইবে যে এত কাণ্ড হওয়ার পরেও যেন চৈতির আর সাক্ষর বিয়েটা না হয়, যেমন ঝিলের সাথে হোক। তারপরে যতই ঝড় ঝাপটা আসুক, সেটা সাক্ষ্য আর ঝিল মিলে সামলাক। আর সাপোর্টে তো আছে সাক্ষর বাবা, ছুটি আছে, আরও কেউ থাকবে। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন, না থাকেন তাও কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।